সহযোদ্ধারা এবং অপ্রিয় জামাতিরা। জামাতে ইসলামী নামক দলটা ২০২৪ সালের পর থেকে এই দেশের রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে। স্বপ্ন দেখুক, সেটাতে আমার সমস্যা নেই, কিন্তু আমার কিছু প্রশ্ন আছে। এই দলটির রাজনৈতিক মতাদর্শ কি? জনগণ হলো সকল ক্ষমতার উৎস। আমাদের ৪ মূলনীতির এই অন্যতম নীতিটি নিয়ে তারা কি চিন্তা করে? আমাদের স্বাধীনতার মূল ৪ নীতি সম্পর্কেই বা তারা কি চিন্তা করে? আমাদের অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ চেতনা নিয়ে তারা কি চিন্তা করে? নারী নেতৃত্ব নিয়ে তারা কি চিন্তা করে? আপনাদের কাছে প্রশ্নগুলোর উত্তর শুনতে চাই। প্রশ্নগুলোর উত্তর জানাটা আমাদের জন্য অত্যন্ত দরকার, কেননা ১৯৭১-এ দেশ স্বাধীনের পর এই দলটি প্রতিনিয়ত তাদের মুখোশ পরিবর্তন করেছে, ভণ্ডামির আশ্রয় নিয়েছে। তারা যা নয় সেটার ভাব নেওয়ার চেষ্টা করেছে এবং এই ভণ্ডামি করতে গিয়ে তারা তাদের রাজনৈতিক আদর্শ নিয়ে খেলেছে বারবার। সবচেয়ে বড় কথা, তারা আল্লাহর নামে ভণ্ডামি করেছে। তারা এদেশের মুসলমানদের ধর্মীয় বিশ্বাস নিয়ে খেলেছে। জামাত একটি ইসলামপন্থী দল, এটা কোনো গোপন বিষয় নয়। তারা মওদুদিবাদী। তাদের প্রতিষ্ঠাতা আবুল আল মওদুদির মতবাদ ছিল ইসলাম শুধু বিশ্বাস নয়, ইসলামই হলো রাষ্ট্র। সার্বভৌমত্ব মানুষের নয়, মহান আল্লাহ তাআলার। গণতন্ত্র চলতে পারে, কিন্তু সেটা কেবল শরিয়া কায়েমের জন্য। জামাত সেই মতাদর্শকে তাদের রাজনৈতিক আদর্শ হিসেবে নিয়েছে। এই মতাদর্শকে তারা শ্রেষ্ঠ মনে করে এবং সেটাকে জোর করে তারা চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, এটাই তাদের এজেন্ডা। এবং এর ফল হিসেবে আমরা দেখতে পাই ১৯৭১ সালে জামাতে ইসলামের বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে গিয়ে দাঁড়ানো, সক্রিয়ভাবে পাকিস্তানি জান্তার সাথে হাত মেলানো, রাজাকার, আলবদর, আল শামস নামের বিভিন্ন মিলিশিয়া গ্রুপ বানানো এবং সেই মিলিশিয়া গ্রুপ পরিকল্পিতভাবে যে এই এলাকার মানুষের উপর যে হামলা চালিয়েছিল, নির্যাতন, হত্যা, দমন, ধর্ষণ সব চালিয়েছিল, সংখ্যালঘুদের টার্গেট করে তারা এই এলাকা থেকে উৎখাত করার চেষ্টা করেছিল। তাদের ছাত্র সংগঠন শিবির আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করেছিল। ইতিহাসে পরিষ্কার, জামাত আমাদের দেশের যুদ্ধ অপরাধী দল। আর তিক্ত সত্যটা হলো, তারা এদেশে তাদের কার্যক্রম এখনো চালিয়ে যাচ্ছে। তারা ৭১-এর জন্য কখনো ক্ষমা চায়নি। এখন ৭১ থেকে ২০২৪ পর্যন্ত জামাতের উত্থান পতনটা একটু দেখুন। ৭৫-এর পর মুজিব পরবর্তী সময়ে বিএনপি ইতিহাস বিকৃতির রাজনীতিতে উঠে পড়ে লাগে। স্বাধীন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বিএনপি জামাতকে পুনর্বাসন করে, তাদের রাজনীতিতে ফিরে আসার সুযোগ সৃষ্টি করে। এই যে তারা ফিরে আসলো, ফিরে এসে তারা কি করলো? গুপ্ত সন্ত্রাস চালালো, প্রগতিশীলদের মারল। বিরোধী দলের বলতে পারেন এদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দেওয়া রাজনৈতিক দল আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্মূল করার চেষ্টায় সক্রিয় হলো এবং উগ্রবাদী নেটওয়ার্ক তৈরি করতে শুরু করলো। বলা যায় তারা তাদের পুরনো কায়দায়, ৭১-এর কায়দায় ফিরে গেল। তারা হয়ে উঠল বিএনপির বি পার্টি। ১৯৯৬ সালে আওয়ামী লীগ যখন আবার ক্ষমতায় ফিরে এলো, জামাত দেশের রাজনৈতিক অঙ্গন থেকে একটু ছিটকে পড়লো, তবে তাদের কর্মকাণ্ড থেমে থাকে নাই। তারা আন্ডারগ্রাউন্ডে চলে গিয়েছিল নিজেদের নতুনভাবে সংগঠিত করার কাজে। বিএনপির বি টিম হিসেবে তারা রক্তকাটা সন্ত্রাস চালিয়ে গেল এবং সুযোগের অপেক্ষায় থাকলো। সেই অপেক্ষার শেষ হয় ২০২৪ সালে তথাকথিত কোটা আন্দোলনে। এখন দেখুন, কোটা আন্দোলন নিয়ে শিক্ষার্থীদের যে আন্দোলন ছিল সেটা ছিল সংস্কারের, সেটাকে মেনে নিয়ে আওয়ামী লীগ সরকার আগাচ্ছিল তাদের সাথে, কিন্তু সেই আন্দোলনে হঠাৎ করে হাজির শিবির। কোটা বিরোধী আন্দোলন হঠাৎ করে হয়ে উঠলো সরকার বিরোধী আন্দোলনে। এর পরের ঘটনা আমাদের জানা। কোটা বিরোধী আন্দোলনে খুব প্ল্যান মাফিক অরাজকতা এবং সহিংসতাকে কাজে লাগিয়ে রাজনৈতিক অঙ্গনে কিছুটা শক্তিশালী হয়ে জামাত এখন ফিরে এসেছে আমাদের রাজনৈতিক অঙ্গনে। এখন তারা সেটার উপর ভিত্তি করে রাষ্ট্র বাংলাদেশ নামক রাষ্ট্রটা পরিচালনার স্বপ্ন দেখছে। এখন এই অরাজকতার মাধ্যমে আসা ছাড়া তাদের উপায় কি ছিল বলেন? এই অঞ্চলের ইসলাম, সুফি ধারার, লালনের গানের, বাউল, ফকির, পীর আউলিয়ার দর্শনের এক মিলন মেলার ইসলাম।
এখানে মৌদুদিবাদের কঠোরতার কোনো জায়গা নেই। এই কারণেই এদেশের প্রতিটি নির্বাচনে বাংলাদেশের মানুষ জামাতকে না বলেছে বারবার। সুতরাং জামাত জানে ভণ্ডামির আশ্রয় নেওয়া ছাড়া এবং দ্বিমুখী খেলা ছাড়া এদেশের রাজনীতিতে টিকে থাকা তাদের জন্য কঠিন। এই ভণ্ডামির আশ্রয় নিয়ে স্বাধীনতার এত বছর পরেও তারা আমাদের রাজনৈতিক অঙ্গনে দৃশ্যমান। চলুন তাদের ভণ্ডামির কিছু নমুনা আপনাদের দেখায়। তারা শেখ হাসিনাকে বলে একনায়ক, তার বিরুদ্ধে স্বৈরাচারের অভিযোগ তোলে। তারা গণতন্ত্রের কথা বলে, অথচ তাদের রাজনৈতিক আদর্শে গণতন্ত্র নেই। তাদের রাষ্ট্রচিন্তায় জনগণ সকল ক্ষমতার উৎস, এই আদর্শ নাই। সেখানে আছে মহান আল্লাহ তাআলা সকল ক্ষমতার উৎস এবং মালিক, এবং তার আদেশেই দেশ চলবে, রাষ্ট্র চলবে, সমাজ চলবে। সুতরাং এই যে তারা এখন গণতন্ত্রের কথা বলছে, এটাতে কি তারা বিশ্বাস করে? না, এটা তাদের এক ধরনের রাজনৈতিক ভণ্ডামি, যে ভণ্ডামি করে তারা জনগণকে ঘোল খাইয়ে ক্ষমতায় যেতে চায় এবং সময় বুঝে ইসলামিক রাষ্ট্র কায়েম করতে চায়। নারী সমান উত্তরাধিকার, নেতৃত্বে সমান সুযোগ, এসব তাদের রাজনৈতিক আদর্শে নেই। তারা এগুলোতে বিশ্বাস করে না, অথচ তারা এখন দাবি করছে নারীরা অধিকার পাবে। কি দ্বিমুখিতা দেখেন! এ ধরনের দ্বিমুখিতার আরেকটি প্রমাণ পাওয়া যায় ৭৫ পরবর্তী সময়ে। একটু বলছি শুনুন। যখন তারা বিএনপির বি পার্টি হয়ে উঠল, সেই সময়কার কথা। সে সময় তাদের নেত্রী ছিলেন খালেদা জিয়া। খালেদা জিয়ার নেতৃত্বেই তারা তাদের বিভিন্ন দাবি দাওয়াগুলো পেশ করতেন, বিভিন্ন কর্মকাণ্ড করতেন, অথচ তাদের রাজনৈতিক আদর্শে নারী নেতৃত্বের কোনো জায়গা নেই। আমি এখানে আপনাদের সাথে একটা ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করি। ৭৫-এর পরের সেই সময়টাতে এক ভদ্রলোক সদ্য তাবলিগে যাওয়া শুরু করেছেন। সেই সময়টাতে জামাতকে সংগঠিত করার জন্য তাবলিগের প্ল্যাটফর্মটা আস্তে আস্তে ব্যবহৃত হতে শুরু করে। সেখান থেকেই জামাতের মতাদর্শকে ছড়ানো হয়, সংগঠিত করা হয়। তো এই ভদ্রলোককে তাবলিগে বোঝানো হলো যে মুসলমান সংখ্যাগরিষ্ঠ একটি দেশে প্রতিটি মুসলিম নাগরিকেরই ইমানি দায়িত্ব হলো সে দেশের ধর্মীয় রাজনৈতিক দলকে সমর্থন করা, অর্থাৎ প্রকারান্তরে জামাতি ইসলামকে সমর্থন করা। উনাকে জামায়াতের বিভিন্ন আদর্শিক দিক সম্পর্ক জানানো হলো, এবং এটাও সাথে বলা হলো জামাতি ইসলামের আদর্শে নারী নেতৃত্ব নেই। একদিন এই ভদ্রলোক জামাতের এক বড় নেতাকে এক তাবলিগে পেয়ে জিজ্ঞেস করলেন, আচ্ছা, আপনাদের আদর্শে যে বলে নারী নেতৃত্ব নেই, তাহলে আপনারা সারাদিন খালেদা জিয়ার পেছনে ঘোরেন কেন? খুব সোজা সাপটা প্রশ্ন। জামাতের সে নেতা উত্তর দিয়েছিলেন, ভাই সাহেব, ক্ষমতায় যাওয়ার জন্য নানা রকম পন্থা অবলম্বন করতে হবে, সেগুলো জায়েজ আছে। ভাবুন, এই হলো জামাতের রাজনৈতিক আদর্শের অবস্থান। তো সেই ভদ্রলোক সেদিন থেকে তাবলিগে যাওয়া বন্ধ করেছিলেন, জামাতকে আর সাপোর্ট দেওয়া বন্ধ করেছিলেন। ঠিক আছে, এবার তাদের আরেকটি ভণ্ডামি বা দ্বিমুখিতার কথা শুনুন। বলতে পারেন ক্ষমতায় যাওয়ার শেষ কামড়ের প্ল্যানটা শুনুন। তারা বাই দ্য টাইম খুব বুঝতে পেরেছে এই মুহূর্তে ক্ষমতায় যেতে হলে পশ্চিমা শক্তিগুলোর সাপোর্ট লাগবে। তাদের পশ্চিমা শক্তিগুলোর কাছে প্রমাণ করতে হবে তারা ধর্মনিরপেক্ষ একটি দল, তারা সফট ইসলামিক দল, নরম ইসলামিক দল আর কি, মানে উগ্রবাদী ইসলামিক দল না তারা। কারণ সফট ইসলামিক দলগুলো পশ্চিমা শক্তিগুলোর পছন্দ। দেশে দেশে সফট ইসলামিক দল থাকলে তাদের খেলায় সুবিধা হয়। পশ্চিমাদের কালার রেভলিউশন, রেজিম চেঞ্জ প্রজেক্টগুলোতে এ ধরনের দলগুলো ভালো কাজে লাগে। বাংলাদেশে 2024-এর অগাস্টে আমরা তার প্রমাণ দেখেছি। উগ্রবাদীদের নিয়ে খেললে পশ্চিমারা বিপদে পড়ে যায়, এটা তারা ঠেকেও শিখেছে, দেখেও শিখেছে। তো পশ্চিমা শক্তিগুলোর এই সাপোর্ট আদায়ের জন্য বর্তমানে তারা, আমাদের জামাত ইসলাম, দুটি পদক্ষেপ নিয়েছে, এবং খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ। প্রথমত হলো তারা এখন অমুসলিমদেরও তাদের দলে টানার চেষ্টা করছে।
সম্প্রতি আমরা কি দেখছি? আমরা সেই অগাস্টের খুব সম্ভবত 2024-এর সেপ্টেম্বর অক্টোবর থেকে আমরা এটা দেখা শুরু করেছি যে তারা বিভিন্ন জায়গায় জামাত হিন্দু শাখা কমিটি গঠন করছে, এবং আমরা এখন পর্যন্ত দেখছি, আমি লাস্ট নিউজটা দেখেছি মনে হয় এই সেপ্টেম্বরের 22-23 তারিখে, যে সেই শাখায় যোগ দিচ্ছেন আমাদের অনেক সনাতনী ভাই বোনেরা। সেই সাথে তারা কি করছে, তারা এখন তাদের দলীয় লোগো পাল্টে ফেলার উদ্যোগ নিয়েছে। আপনারা অনেকেই মনে হয় খেয়াল করেছেন তাদের লোগোতে খুব গুরুত্বপূর্ণ দুটি জিনিস সাইন রয়েছে তাদের রাজনৈতিক আদর্শের জন্য খুবই গুরুত্বপূর্ণ। একটা হলো আল্লাহু লেখা, আরেকটা হলো আকিমুদ্দিন লেখা। আকিমুদ্দিন শব্দটার অর্থ হলো ইসলাম ধর্ম কায়েম করো। হ্যাঁ, এখন তারা সেগুলো উঠিয়ে দিতে যাচ্ছে এবং কোনো ধরনের ঘোষণা দেওয়া ছাড়া। এখন এটা তারা কেন করছে? কারণ তারা পশ্চিমা দুনিয়াকে দেখাতে চায় যে আমরা একটা ধর্মনিরপেক্ষ দল, আমাদের লোগোতে এক ধর্ম অর্থাৎ ইসলামের কোনো কথা নাই, এবং সাথে যদি আমার একটি জামায়াত হিন্দু কমিটি থাকে তাহলে তো সোনায় সোহাগা, তাই না? তো এই যে আমি আমার এই সনাতনী ভাই বোনদের জিজ্ঞেস করতে চাই, আপনারা কি সত্যি মনে করেন জামাত অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করে? ৭১-এর কথা কি আপনারা ভুলে গেছেন? আপনারা কি বুঝতে পারছেন জামাত আপনাদের ব্যবহার করছে তাদের রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য? আপনাদের অবস্থা দেখলে আমার শেয়ালের কাছে মুরগি পাহারা দেওয়ার প্রবাদটি বারবার মাথায় আসে। প্লিজ একটু মাথায় রাখবেন, ক্ষমতায় যাওয়ার জন্য এটা কেবল তাদের বাহ্যিক রঙের পরিবর্তন, ভেতরের মতবাদের নয়। এই যে ভণ্ডামি, এই যে তাদের ভণ্ডামি, অবস্থা বুঝে নিজের গায়ের লেবাসটা পরিবর্তন করা, এটা তারা কোথা থেকে পেয়েছে জানেন? মুসলিম ব্রাদারহুড থেকে। বাইরে সংযত ভঙ্গি, মুখে গণতন্ত্রের বুলি, পায়জামা জব্বা টুপি দাড়ি বাদ দিয়ে স্যুট টাই পরে পশ্চিমা সভায় নিজেদের প্রেজেন্ট করা, কিন্তু আসলে লুকানো কর্মসূচিটা হচ্ছে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কাজ করা। জামাতকে কাজে লাগিয়ে পশ্চিমা শক্তি বাংলাদেশে এখন যে পরিস্থিতির জন্ম দিয়েছে, জামাতে ইসলামী সেখানে নিজেদের ঘুরে দাঁড়ানোর শেষ সুযোগের গন্ধটা পাচ্ছে। তারা ভাবছে এটাই সময় ক্ষমতা দখলের, ৭১-এর ইতিহাসকে পুনর্লিখনের, নিজেদের অপরাধ মুছে ফেলার, আর বহুদিনের স্বপ্ন বাংলাদেশকে ইসলামী রাষ্ট্রে পরিণত করে। এবং শুধু তাই নয়, জামাতের সহকারী আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সম্প্রতি ইঙ্গিত দিয়েছেন তাদের সংগ্রাম বাংলাদেশের সীমা ছাড়াবে, ভারতের সার্বভৌমত্বে আঘাত হানবে, আরেকটি কল্পিত গজওয়াতুল হিন্দের দিকে যাবে। কল্পনা করুন তো, একটি দল অসাম্প্রদায়িক চেতনার বাইরে গিয়ে যারা মুক্তিযুদ্ধের বিপক্ষে গিয়েছিল, যারা কখনো ৭১-এর জন্য অনুতপ্ত হয়নি এখন পর্যন্ত, যারা কখনো জনগণকে রাষ্ট্রের সকল ক্ষমতার উৎস মনে করেনি, যারা নারীর ক্ষমতায়নে একেবারেই বিশ্বাস করে না, তার পোশাক আশাকে তারা এমবার্গো দিতে চায়, তার চাল চলনে, তার সাংস্কৃতিক আচার আচরণে, সবকিছুতে, তার খেলাধুলায়, সবকিছুতে তারা এমবার্গো দিতে চায়, তারা এখন দাবি করছে তারা প্রগতিশীল, তারা ধর্মনিরপেক্ষ, তারা গণতন্ত্রে বিশ্বাস করে। সুতরাং এই হচ্ছে জামাতে ইসলামী, এবং এগুলো হচ্ছে জামাতের ভণ্ডামি, আর এই ভণ্ডামি তাদের অস্ত্র। বারবার নিজের রাজনৈতিক মতাদর্শকে লুকানো, নতুনভাবে সাজানো, মহান আল্লাহকে মানুষের কাছে নানাভাবে বিক্রি, এটাই জামাত, এটাই আমাদের মুক্তিযুদ্ধকে মুছে ফেলার কালো শক্তি। এখন কথা হলো, আমরা কি সেই মুখোশ পরিবর্তন বা ভণ্ডামি ধরতে পারছি? আমরা কি সেই ভণ্ডামির কাছে বাংলাদেশের অসাম্প্রদায়িক আত্মাকে হেরে যেতে দেব? সিদ্ধান্ত আপনার, সিদ্ধান্ত আমার, সিদ্ধান্ত আমাদের সকলের। চোখ কান খোলা রাখুন, সবাই ভালো থাকার চেষ্টা করুন। জয় বাংলা।